আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। প্রথমবারের মতো ইসরায়েলের গোপন পারমাণবিক ঘাঁটিতে হামলা চালালো ইয়েমেনের হুতি যোদ্ধারা। জটিলতা কূটনীতির খেলায় বাজি মারল তেহরান, ওমানে হারল যুক্তরাষ্ট্র। ইরানের বড় কৌশলগত বিজয়। ইহুদিবাদীর কাছে আত্মা বিক্রি করে দিয়েছে আরব শেখরা। ফিলিস্তিন ইস্যুতে নীরব কাতার, এবার ইসরায়েলের সাথে যৌথ মহড়ায়। মালদ্বীপে প্রতিরক্ষা শক্তি বৃদ্ধিতে পাশে দাঁড়ালো তুরস্ক। মৈত্রীকে অত্যাধিক যুদ্ধজাহাজ দিল এরদোগান। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের পর এবার পাকিস্তান তুরস্কে লাখ লাখ মানুষের বিক্ষোভ। যুক্তরাষ্ট্র ইরানের আলোচনা নিয়ে এবার মুখ খুলল সৌদি আরব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমবারের মতো ইসরায়েলের গোপন পারমাণবিক ঘাঁটিতে হামলা চালালো হুতি যোদ্ধারা। প্রতিবেদনে বলা হয়, প্যালেস্টাইন 2 মিসাইলটি এশদোদ মাইকা অঞ্চলে ইসরায়েলের গোপন একটি পারমাণবিক ঘাঁটিতে আঘাত হানে বলে জানিয়েছেন হুতি সেনানায়ক ইয়াহিয়া সারি। ইয়েমেনের ওই ঘাঁটিতে পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম জেরুকো মিসাইল সংরক্ষণ করা আছে বলে জানা যায়। এর আগে ইরান ইসরায়েলে হামলা চালালেও পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত করেনি। এবার সে সাহস করে দেখালো হুতি যোদ্ধারা। প্রথমবারের মতো এই গোপন পারমাণবিক স্থাপনাটি হুতিদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, যা হুতিদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সক্ষমতা এবং ইসরায়েলের গভীরে অবস্থিত কৌশলগত পরমাণু স্থাপনায় আঘাত করার সামর্থ্যকে তুলে ধরে। ইসরায়েলের পর পারমাণবিক স্থাপনায় হুতি যোদ্ধাদের এমন ঐতিহাসিক হামলার খবর জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। মার্কিন হামলায় নিহত হয়েছেন ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠী হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি। সম্প্রতি পশ্চিমা মিডিয়ায় এমন গুজব চাউর হয়েছিল, কিন্তু সেই গুজব মিথ্যা প্রমাণ করে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চমকে দিয়ে আবারও প্রকাশ্যে এসেছেন সারি। রবিবার প্রকাশিত নতুন একটি ভিডিও বার্তায় নিজের উপস্থিতির জানান দেন প্রতিরোধ গোষ্ঠীর এই নেতা। শুধু তাই নয়, মার্কিনীদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এদিন নতুন করে ইসরায়েলে ঐতিহাসিক মিসাইল হামলা চালানোর কথা জানান তিনি। এসব হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতিরও দাবি করেন তিনি। জানান, গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে এদিন হাইপারসনিক মিসাইল প্যালেস্টাইন 2 ও জুলফিকার দিয়ে হামলা চালানো হয়েছে ইসরায়েলে। মিসাইলগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর মাঝে প্যালেস্টাইন 2 মিসাইলটি এশদোদ মাইকা অঞ্চলে ইসরায়েলের গোপন একটি পারমাণবিক ঘাঁটিতে আঘাত হানে বলে জানান সারি। ওই ঘাঁটিতে ইসরায়েল পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম জেরিকো মিসাইল সংরক্ষণ করে বলে মনে করা হয়। আরেকটি মিসাইল ইসরায়েলের আন্তর্জাতিক এয়ারপোর্ট বেন গুরিয়নে আঘাত হানে বলে জানান সারি। এতে করে 1 ঘন্টারও বেশি সময় ধরে এয়ারপোর্টের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। এছাড়া আশকেনলের গুরুত্বপূর্ণ আরেকটি স্থাপনায় ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছেন প্রতিরোধ যোদ্ধাদের এই নেতা। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিসাইল হামলাকালে দখলকৃত জেরুজালেম, তেল আবিব, আশদোদ, নেতাইয়া সহ ইসরায়েলের বিশাল অংশ জুড়ে একটানা সতর্কতা সাইরেন বাজাতে থাকে। সে সময় হাজার হাজার মানুষকে নিরাপত্তার আশায় বিভিন্ন দিকে ছোটাছুটি করতে দেখা যায়। ওইসব অঞ্চলে ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক। ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও ওই হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে নিরাপত্তা বিশ্লেষকরা ওই ঘটনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করছেন, কারণ এটি হুতিদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং ইসরায়েলের গভীরে অবস্থিত কৌশলগত স্থাপনায় আঘাত করার সামর্থ্যকে তুলে ধরে। এদিকে এরই মাঝে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছেন ইয়েমেনি যোদ্ধারা। MQ-9 নামের ওই ড্রোনটি ইয়েমেনের হাজ্জা অঞ্চলে হামলার চেষ্টা চালাচ্ছিল। এ নিয়ে 2 সপ্তাহের মাঝে 4টি মার্কিন ড্রোন ভূপাতিত করা হলো। গাজাবাসীর সমর্থনে এ যাবত মোট 19টি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইয়াহিয়া সারি। এর আগে 11 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি উপেক্ষা করে রেড সিতে বিমানবাহী রণতরী USS হ্যারি ট্রুম্যানে নতুন করে একযোগে মিসাইল ও ড্রোন হামলা চালায় প্রতিরোধ যোদ্ধারা। ইয়েমেনে মার্কিন হামলার জবাবে পাল্টা হামলায় আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ইয়াহিয়া সারি। সূত্র মেহেরনি। জটিল কূটনীতির খেলায় ওমানে হেরে গেল যুক্তরাষ্ট্র। কৌশলগত বড় বিজয় পেয়েছে ইরান। ইরান বর্তমানে পারমাণবিক আলোচনায় একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। কূটনৈতিক বুদ্ধিমত্তা দিয়ে যুক্তরাষ্ট্রকে একরকম কোণঠাসা করে রেখেছে ইরান। যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনায় এগিয়ে রয়েছে এবং দাবিও করলে প্রকৃতপক্ষে ইরানই এই বিষয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই সুবিধা মূলত 3টি বিষয়ের উপর সিদ্ধান্ত থেকে আসে। ওমানে ইরানের কৌশলগত বিজয়ের বিস্তারিত তথ্য সিদ্দিকুর রহমানের প্রতিবেদনে।
ওমানে পরোক্ষ আলোচনায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইরান বড় কৌশলগত জয় পেয়েছে। ইরানের এই কৌশলগত বিজয়কে 3টি বিষয়ের উপর ভিত্তি করে নির্ধারণ করা যেতে পারে। প্রথমটি হলো আলোচনাকে শুধু পারমাণবিক ইস্যুতে সীমাবদ্ধ রাখা। ইরান শুরু থেকেই দাবি করে আসছে আলোচনার পরিধি যেন কেবল পারমাণবিক ইস্যুতেই সীমাবদ্ধ থাকে, কিন্তু যুক্তরাষ্ট্র চায় আলোচনার প্রতিরক্ষা এবং আঞ্চলিক ভূমিকার বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে। তবে ইরান দৃঢ়ভাবে প্রতিহত করেছে এই চেষ্টা। এটি ইরানের একটি কৌশলগত জয়, কারণ একবার আলোচনার পরিধি বাড়ানো হলে পশ্চিমা শক্তি তাদের সুবিধাজনক দাবিগুলো চাপিয়ে দিতে পারে। আলোচনার বিষয়বস্তু নিয়ন্ত্রণ হাতে রেখে ইরান নিজেদের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় অবস্থান নিশ্চিত করেছে। দ্বিতীয়টি হলো আলোচনার স্থান নির্ধারণ। এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিষয়। আলোচনার স্থান নির্ধারণে ইরান একটি নিরপেক্ষ ও মধ্যস্থতাকারী রাষ্ট্র ওমানকে বেছে নিয়েছে। এটি প্রমাণ করে ইরান আলোচনায় তার শর্তে স্থির ও আত্মবিশ্বাসী অবস্থানে আছে, যা যুক্তরাষ্ট্রকে মানসিকভাবে চাপের মুখে ফেলবে। এর কারণ তারা ইরানকে সরাসরি আলোচনার টেবিলে আনতে পারছে না। তৃতীয়টি হলো সরাসরি নয়, পরোক্ষভাবে আলোচনায় অংশ নেওয়া। এর ফলে ইরান যে কোনো সময় আলোচনা থেকে বের হয়ে আসতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন শর্ত বা ইস্যু আনতে চাইলে ইরান আলোচনা থেকে সরে আসতে পারে। এই সিদ্ধান্ত একই সাথে যুক্তরাষ্ট্রের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করে, কারণ বিশ্বের কাছে এটি প্রমাণিত হয় যে ইরান চাপের কাছে নতি স্বীকার করে না। ফিলিস্তিনের আর্তনাদ ও সংকটের সময় পাশে থাকেনি বেশিরভাগ আরব রাষ্ট্র। তবে এবার কাতার জড়ালো নতুন বিতর্কে। দখলদার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নিল মুসলিম দেশ কাতার। সম্প্রতি গ্রিসে আয়োজিত বার্ষিক বিমান মহড়ায় অংশ নেয় দেশ দুটির বিমান বাহিনী, পাশাপাশি উড়ে দেশ দুটির যুদ্ধ বিমান। কাতারের এমন ভূমিকায় হতবাক সামরিক বিশেষজ্ঞরা। কিছুদিন আগেও ফিলিস্তিনের চরম দুঃসময়ে পাশে না দাঁড়িয়ে আনন্দ উৎসবে মেতে উঠেছিল কাতার। তা নিয়েও হয় ব্যাপক সমালোচনা। গ্রিসের আকাশসীমে অনুষ্ঠিত সামরিক মহড়ার জন্য 122তম স্কোয়াড্রন থেকে গলফ স্ট্রিম G550 গুপ্তচর বিমান পাঠায় ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী IDF এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। গত 24 মার্চ থেকে গ্রিসে শুরু হয় এই মহড়া। তবে মহড়ায় নিজেদের অংশগ্রহণের ব্যাপারে মুখ খোলেনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো যৌথ মহড়ায় অংশ নিল কাতার ও ইসরায়েল। কাতার ও ইসরায়েল ছাড়াও আরও 11টি দেশ অংশ নিয়েছিল এই মহড়ায়। কাতারের সাথে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। 2016 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত এই সামরিক মহড়ায় অংশ নিয়েছিল ইসরায়েল। সেবার সঙ্গী ছিল পাকিস্তান। নিজেদের ভাবমূর্তি উন্নত করতে নেতানিয়াহুর দুই উপদেষ্টা জোনাটন উরিচ ও ফেডারেল স্টেইন কাতারের থেকে ঘুষ নিয়েছিল। এর বিনিময়ে তারা এমন সব নথি ফাঁস করেছিল যাতে দেশটিতে একটি অবস্থান তৈরি করতে পারে কাতার। এ ঘটনায় কাতার গেট কেলেঙ্কারি নামে পরিচিত। এর রেশ কাটতে না কাটতেই দুই দেশের এমন বন্ধুত্বপূর্ণ মহড়া নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। মালদ্বীপের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধিতে পাশে দাঁড়ালো তুরস্ক। বৈঠকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ দিচ্ছে এরদোগান। দ্বিপাক্ষিক চুক্তির অংশ হিসেবে মালদ্বীপকে TCG বা ভলকান P343 যুদ্ধজাহাজ উপহার দিতে যাচ্ছে তুরস্ক। এটি একটি ডোগান শ্রেণীর দ্রুত আক্রমণকারী যুদ্ধজাহাজ। এই চুক্তির লক্ষ্য হল দ্বীপ রাষ্ট্রটির সামুদ্রিক প্রতিরক্ষা কাঠামোকে আরো শক্তিশালী করা। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বার্তা সংস্থা আনাদোলুকে বিষয়টি নিশ্চিত করেছে। বিস্তারিত প্রতিবেদনে। সমসাময়িক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্বের প্রভাবশালী দেশগুলোর তালিকায় নজর দিলে একটি বিষয়ে লক্ষ্য করা যায়, তা হল প্রায় প্রতিটি দেশেরই সামরিক শক্তি অভাবনীয়। তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে অথবা কথিত সেই দুঃস্বপ্নের মাঝে দাঁড়িয়ে দেখা যায় বিশ্বের মোড়লরা কিভাবে তাদের সামরিক শক্তির ঝুলি দিন দিন আরও ভারী করছে। সেক্ষেত্রে পিছিয়ে নেই এরদোগানের দেশ তুরস্ক। সাম্প্রতিক সময়ে তুরস্কের সামরিক উত্থান চোখে পড়ার মতো। শুধু অস্ত্র বিক্রি নয়, এরদোগানের সামরিক নীতির আরও একটি উল্লেখযোগ্য দিক হল বন্ধু মুসলিম দেশগুলোর প্রতিরক্ষা খাত শক্তিশালী করা। এবার এরদোগানের সেই সামরিক নীতির সুফল ভোগ করতে যাচ্ছে মালদ্বীপ। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধ জাহাজটি তুরস্ক ও মালদ্বীপের মধ্যে স্বাক্ষরিত একটি বিস্তৃত সমঝোতা স্বাক্ষরের অংশ। এই চুক্তির আওতায় মালদ্বীপের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উপকরণ সহায়তা ও প্রশিক্ষণও প্রদান করা হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধ জাহাজটি ইস্তাম্বুলের একটি নৌ নির্মাণ কারখানায় রয়েছে। ইতিমধ্যেই জাহাজটি সকল কাজ সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে চলতি বছরের মাঝামাঝি সময়ের মধ্যেই তা মালদ্বীপের কাছে হস্তান্তর করা হবে। যুদ্ধজাহাজটির পরিচালনার জন্য মালদ্বীপের নৌকর্মীরা বর্তমানে তুরস্কে প্রশিক্ষণ গ্রহণ করছেন। গত এপ্রিলে এই প্রশিক্ষণ শুরু হয়েছে, আগামী 9 মে তা শেষ হবে। উল্লেখ্য, জাহাজটি মালদ্বীপে পৌঁছানোর পর তুর্কি নৌবাহিনীর একটি দল জাহাজটি সক্রিয় করতে সাহায্য করবে। হস্তান্তর প্রক্রিয়া শেষ হতে জুলাই মাস পর্যন্ত সময় লাগতে পারে। সূত্র তুর্কি টুডে।
গাজাবাসীর প্রতি সমর্থন এবং অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে পাকিস্তানের রাস্তায় নেমেছে লাখো জনতা। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন। রোববার করাচির রাস্তায় ফিলিস্তিনের পতাকার পাশাপাশি হামাস নেতাদের ছবি নিয়ে রাস্তায় নেমে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানান তারা। আয়োজকরা জানিয়েছেন, এই দিনের বিক্ষোভে লক্ষাধিক মানুষ অংশ নিয়েছেন। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। এই বিক্ষোভে হাজার হাজার নারী, অনেকে বোরকা পরা অবস্থায় এবং অনেকেই তাদের শিশু সন্তান নিয়ে অংশ নিয়েছেন। শুধু মুসলমান নয়, খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায়ের সদস্যরাও এই সমাবেশে যোগ দিয়েছেন। গাজা সংহতি মার্চ শিরোনামে আয়োজিত এই বিশাল বিক্ষোভে করাচির প্রধান শাহরা এ ফয়সাল সড়ক মানুষে ভরে যায়। এদিকে ফিলিস্তিনিদের সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে তুরস্কেও। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুল এজেন্সি জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে রোববার ইস্তাম্বুলের বেয়াজিদ স্কোয়ারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে দেশটির বিভিন্ন প্রদেশের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। তুরস্কের বেসরকারি সংস্থা IHH হিউম্যানিটেরিয়ান রিলিফ ফাউন্ডেশন গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদের জন্য বেশ কয়েকদিন আগে এই বিক্ষোভের ডাক দেন। রোববার স্থানীয় সময় দুপুর 2টায় বিক্ষোভ মিছিল শুরু হয়। অংশগ্রহণকারীরা তুরস্ক এবং ফিলিস্তিনি পতাকা নেড়ে খুনি ইসরায়েল, ফিলিস্তিন থেকে বেরিয়ে যাও স্লোগান দিয়ে ইয়েনিসেরির রাস্তা ধরে মিছিল করে। পাশাপাশি আঙ্কারা প্যালেস্টাইন সলিসিডারি প্ল্যাটফর্মের সদস্যরা আঙ্কারায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে। এর আগে ফিলিস্তিনিদের গাজাবাসীর প্রতি সমর্থন ও দখলদার ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানাতে গত শনিবার মার্চ ফর গাজা নামে জার্লি ও বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশের লাখ লাখ মানুষ। এরপরই ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশে রাস্তায় নেমেছেন পাকিস্তান ও তুরস্কের লাখো জনতা। যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা নিয়ে এবার বুক খুলল সৌদি আরব। ওমানের মধ্যস্থতায় শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা। প্রথম দফায় পর দ্বিতীয় দফায়ও একসঙ্গে বসতে পারেন মার্কিন ও ইরানি কর্মকর্তারা। মধ্যপ্রাচ্যে টান টান উত্তেজনার পর কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের এমন পথ তৈরি হওয়ায় আঞ্চলিক দেশগুলো এখন প্রতিক্রিয়া দেখাচ্ছে। এই অঞ্চলে ইরানের অন্যতম প্রতিদ্বন্দ্বী সৌদি আরব পরোক্ষ এই আলোচনা নিয়ে মুখ খুলেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রকে ওমানে এক টেবিল বসানোর স্বাগত জানাচ্ছে রিয়াদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা নিয়ে এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরব আশা করছে এই আলোচনা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও শান্তি বাড়ানোর যৌথ পদক্ষেপকে সমর্থন করবে। যে কোনো ধরনের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিক্ষোভ নিরসনের ক্ষেত্রে সৌদি আরব সংলাপকে অগ্রাধিকার দেয় বলেও এই বিবৃতিতে উল্লেখ করা হয়। এর আগে কাতার ও মিশরের পক্ষ থেকে এই আলোচনাকে স্বাগত জানানো হয়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে জানানো হয়, দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে গাজা ও দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এর আগে ওমানে অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্রর প্রথম দফার পরোক্ষ আলোচনাকে স্বাগত জানান তারা। অন্যদিকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আহমেদ ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন। এই আলোচনায় ওমানের মাস্কাটে অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্রের সংলাপ নিয়ে মতবিনিময় হয়। মিশরের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের আনুষ্ঠানিক বিবৃতির উল্লেখ করে বলেন, মিশর এই আলোচনাকে স্বাগত জানায় এবং আশা করে এতে ইতিবাচক ফল আসবে। উল্লেখ্য, নতুন একটি পরমাণু চুক্তিতে পৌঁছাতে সম্প্রতি আলোচনায় বসেন আমেরিকা ও ইরানি কর্মকর্তারা। পরোক্ষ এই আলোচনায় মধ্যস্থতা করছে ওমান। গেল শনিবার ওমানের রাজধানী মাস্কাটে এক দফা আলোচনাও করেন যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। প্রথমবারের মতো ইসরায়েলের গোপন পারমাণবিক ঘাঁটিতে হামলা চালালো ইয়েমেনের হুতি যোদ্ধারা। জটিলতা কূটনীতির খেলায় বাজি মারল তেহরান, ওমানে হারল যুক্তরাষ্ট্র। ইরানের বড় কৌশলগত বিজয়। ইহুদিবাদীর কাছে আত্মা বিক্রি করে দিয়েছে আরব শেখরা। ফিলিস্তিন ইস্যুতে নীরব কাতার, এবার ইসরায়েলের সাথে যৌথ মহড়ায়। মালদ্বীপে প্রতিরক্ষা শক্তি বৃদ্ধিতে পাশে দাঁড়ালো তুরস্ক। মৈত্রীকে অত্যাধিক যুদ্ধজাহাজ দিল এরদোগান। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের পর এবার পাকিস্তান তুরস্কে লাখ লাখ মানুষের বিক্ষোভ। যুক্তরাষ্ট্র ইরানের আলোচনা নিয়ে এবার মুখ খুলল সৌদি আরব। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।